আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যয়, নিহত অন্তত 270, নিখোঁজ 1,500-এর বেশি, এর মধ্যে 63 জন মার্কিন নাগরিক। মার্কিন সরকারি সংস্থায় চীনা রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের হামলার অভিযোগ, নাসা, ফেডারেল রিজার্ভ ও সিনেট সহ একাধিক প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু। বৈধ অভিবাসনেও ট্রাম্পের কড়াকড়ি, ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত, আশ্রয় আবেদনকারীদের 2 লাখ পর্যন্ত B1 ও B2 ভিসা বাতিলের প্রস্তুতি। এবং ফ্লোরিডায় নজিরবিহীন অভিযানে 163 শিশু উদ্ধার। 2 মাস থেকে 17 বছর বয়সী শিশুদের অনেকেই ছিল নির্যাতন আর পাচারের ঝুঁকিতে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হিমালয় অঞ্চলে পাহাড় ধসে নেপালে নেমে এসেছে ভয়াবহ পানির ঢল। মুহূর্তের মধ্যে তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক ও সেতু। এই ঘটনায় এখন পর্যন্ত 270 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ 1,500-এর বেশি মানুষ। তাদের মধ্যে রয়েছেন বহু বিদেশি নাগরিক। উদ্ধার অভিযান ও সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বুধবারের এই দুর্যোগের শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 270 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন 1,500-এর বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয়ে নিখোঁজদের মধ্যে 63 জন মার্কিন নাগরিকও রয়েছেন। নেপাল চীন সীমান্তের হিমালয় অঞ্চলে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল স্তর নদীতে ধসে পড়ার পর ভয়াবহ পানির ঢল নেমে আসে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই কাদা, পাথর ও পানির স্রোত ভাসিয়ে নেয় ঘরবাড়ি, সড়ক, সেতু ও ব্যবসা প্রতিষ্ঠান। নেপালের রসুয়া ও নুওয়াকোট এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অন্তত 19টি সেতু এবং প্রায় 25 মাইল সড়ক পানির স্রোতে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ও জলবিদ্যুৎ প্রকল্প। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে 700-র বেশি বিদেশি নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে 63 জন যুক্তরাষ্ট্রের, 177 জন ভারতের, 34 জন অস্ট্রেলিয়ার, 33 জন যুক্তরাজ্যের এবং 24 জন কানাডার নাগরিক। এছাড়া জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। চীনের তিব্বত অংশেও প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করেছে চীন। অন্যদিকে ভারত নেপালে মানবিক সহায়তা ও জরুরি ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে। এদিকে নদীর উজানে আটকে থাকা পানির কারণে নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নেপাল ও আশেপাশের অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। নাসা, ফেডারেল রিজার্ভ ও মার্কিন সিনেট, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি সংস্থাই এবার একই সাইবার হুমকির আওতায়। মার্কিন তদন্তকারীদের অভিযোগ, চীনা রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকাররা এইসব নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালিয়েছে। শুধু সরকারি সংস্থা নয়, হাসপাতাল, বিদ্যুৎ ও আর্থিক প্রতিষ্ঠানও ছিল তাদের সম্ভাব্য লক্ষ্য। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন নিরাপত্তায় এই হামলার প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে চীনা রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের সাইবার হামলার অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এবং মার্কিন সিনেট সহ বেশ কয়েকটি সংস্থা এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বুধবার মার্কিন বিচার বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানায়, চীনা হ্যাকাররা কিউস্ক্যান এবং QTR রাউটার নামে 2টি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালিয়েছে। হামলার পর নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন মুছে ফেলতেও এসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আদালতে জমা দেওয়া তদন্ত নথিতে বলা হয়েছে, অন্তত 2018 সাল থেকে এই হ্যাকাররা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর সংবেদনশীল নেটওয়ার্কে হামলা চালিয়ে আসছে। হাসপাতাল, বিদ্যুৎ প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান আর প্রতিরক্ষা ঠিকাদারদের নেটওয়ার্কও তাদের লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন চীনের একটি প্রতিষ্ঠান এইসব হামলার সঙ্গে যুক্ত এবং তাদের গ্রাহকদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী রয়েছে। তবে হামলার ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। হামলা ঠেকাতে মার্কিন বিচার বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা দুটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ইন্টারনেট ঠিকানা জব্দ করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার হামলা বন্ধ করা হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে। অন্যদিকে চীনা দূতাবাস জানিয়েছে তারা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে অবগত নয়, তবে চীন সব ধরনের সাইবার হামলার বিরোধিতা করে বলে দাবি করেছে। অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসনেও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন পাবলিক চার্জ নীতির প্রশিক্ষণের কারণে ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়ায় সাময়িক বিরতি চলছে। একই সঙ্গে আশ্রয়ের আবেদন করা বিদেশিদের মধ্যে প্রায় 2 লাখের B1 ও B2 ভিসা বাতিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের পথেও অনিশ্চয়তা ও বিলম্ব বাড়তে পারে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের পাশাপাশি এবার বৈধ পথে দেশটিতে আসতেও কঠোর বাধার মুখে পড়তে পারেন বিদেশিরা। ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপের অংশ হিসেবে সাময়িকভাবে স্থগিত করেছে ইমিগ্রেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া। একই সঙ্গে বড় পরিসরে পর্যটন ও ব্যবসায়িক ভিসা বাতিলেও প্রস্তুতি চলছে। স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আগস্টের শুরু থেকে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া নিয়ে বিরতি চলছে। নতুন পাবলিক চার্জ নীতিমালা সম্পর্কে কনসুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই পদক্ষেপ। তবে এটি স্থায়ী নয়। কর্মকর্তাদের ধারণা, সেপ্টেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে আবার ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে। এই স্থগিতাদেশের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে পরিবার ভিত্তিক অভিবাসনের আবেদনকারীদের ওপর, বিশেষ করে মার্কিন নাগরিকদের বাবা মা, স্বামী বা স্ত্রী, সন্তান এবং ভাই বোনদের ভিসা প্রক্রিয়া এতে বিলম্বিত হতে পারে। আগস্টে যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল সেগুলো বাতিল না করে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে পুনর্নির্ধারণ করা হবে। নতুন পাবলিক চার্জ নীতিতে এমন অভিবাসীদের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ থাকছে যারা ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করবে কর্তৃপক্ষ। খাদ্য সহায়তা, মেডিকেইড ও আবাসন সুবিধা ব্যবহারের বিষয়েও বিবেচনায় আসতে পারে। তবে নিয়োগকর্তার স্পন্সর করা কিছু কর্মী ভিত্তিক ভিসা এই স্থগিতাদেশের আওতায় পড়ছে না। এদিকে আরও বড় সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। 2016 থেকে 2026 সালের মধ্যে দেয়া B1 ও B2 ব্যবসা ও পর্যটন ভিসা পাওয়া এমন বিদেশিদের ভিসা বাতিল করা হতে পারে যারা যুক্তরাষ্ট্রে এসে আশ্রয়ের আবেদন করেছেন। এতে সর্বোচ্চ 2 লাখ বিদেশি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা আশ্রয় প্রার্থীদের চলমান আবেদনে ভিসা বাতিলের সরাসরি প্রভাব নাও পড়তে পারে। তবে এই পদক্ষেপের মাধ্যমে বৈধ অভিবাসন ব্যবস্থায়ও কঠোর বার্তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বহু বছরের অপেক্ষা, পরীক্ষা ও অভিবাসন প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন মেক্সিকো, নাইজেরিয়া, পেরু ও ভারতের 7 অভিবাসী। সান অ্যাঞ্জেলোর এক আবেগঘন অনুষ্ঠানে তারা আনুগত্যের শপথ নেন। নাগরিকত্বের সনদ হাতে পাওয়ার পর পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তারা। নতুন পরিচয় পাওয়ার এই দিনটি তাদের জীবনে হয়ে থাকলেও স্মরণীয়। নতুন মার্কিন নাগরিকদের এই আনন্দঘন মুহূর্তের আরও তথ্য থাকছে প্রতিবেদনে। বহু বছরের অপেক্ষা, দীর্ঘ অভিবাসন প্রক্রিয়া আর নানা পরীক্ষার পর অবশেষে পূরণ হলো আমেরিকান হওয়ার স্বপ্ন। টেক্সাসের সান অ্যাঞ্জেলোতে আবেগঘন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দেশের 7 অভিবাসী পেলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। নতুন নাগরিকদের মধ্যে রয়েছেন মেক্সিকো, নাইজেরিয়া, পেরু ও ভারতের নাগরিকরা। ডাউনটাউন সান অ্যাঞ্জেলোর ওসি ফিশার ফেডারেল কোর্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে 7 জন আনুষ্ঠানিকভাবে আনুগত্যের শপথ নেন। তাদের হাতে তুলে দেওয়া হয় ন্যাচারালাইজেশন সার্টিফিকেট। অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট বিচারক জন আর পার্কার নতুন নাগরিকদের স্বাগত জানান। তিনি বলেন, ভিন্ন দেশ, সংস্কৃতি, ভাষা ও দৃষ্টিভঙ্গি থেকে আসা মানুষ যখন একসঙ্গে একটি ভালো ভবিষ্যৎ গড়তে কাজ করেন, সেটি আমেরিকার অন্যতম বৈশিষ্ট্য।
নাগরিকত্ব প্রাপ্তদের একজন সঞ্জয় প্যাটেল। একসময় তিনি H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন। নাগরিকত্ব পাওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের গর্বের কথা বলতে গিয়ে সঞ্জয় বলেন, এটি তার জীবনের বিশেষ একটি মুহূর্ত। আরও আবেগঘন ছিল তার স্ত্রী শশীকান্ত প্যাটেলের অভিজ্ঞতা। তিনিও একই দিনে নাগরিকত্ব পেয়েছেন। তার ভাষায়, বহুদিন ধরে প্রতি রাতে তিনি এই দিনের স্বপ্ন দেখতেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ নিয়মে নাগরিকত্বের জন্য আবেদনকারীকে সাধারণত 5 বছর বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হয়। এরপর নাগরিকত্ব পরীক্ষা, আনুগত্যের শপথ সহ পূরণ করতে হয় বেশ কিছু শর্ত। তবে অভিবাসনের ধরন অনুযায়ী পুরো প্রক্রিয়ার সময় ভিন্ন হতে পারে। সান অ্যাঞ্জেলোর এই 7 জনের জন্য নাগরিকত্বের দিনটি শুধু একটি সনদ পাওয়ার মুহূর্ত নয়, বরং নতুন পরিচয় এবং নতুন জীবনের আনুষ্ঠানিক সূচনা। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতে এবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকহীন শিশুদের নিয়ে। শিকাগোর আদালতে 12 থেকে 17 বছর বয়সী 6 শিশুকে দেওয়া হয়েছে দেশ ছাড়ার আদেশ, অথচ তাদের সবাই বিশেষ অভিবাসন সুরক্ষায় আবেদন চলমান। তাহলে কেন মিলল না যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ? এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতে এবার অভিভাবকহীন শিশুদের নিয়েও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। শিকাগোর একটি ইমিগ্রেশন আদালতে একদিনেই 6 শিশুকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। তাদের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে। আদালতে মোট 10 শিশু হাজির হয়েছিল। রাজ্যে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে অ্যাবান্ডেন্ট বা অভিভাবকহীন হিসেবে বিবেচনা করা হয়েছে, অর্থাৎ তারা একজন বা উভয় বাবা মায়ের কাছ থেকেই বিচ্ছিন্ন। শিশুদের আইনজীবীরা আদালতে জানান, প্রত্যেকেরই সোশ্যাল ইমিগ্রেন্ট জুভেইনাল স্ট্যাটাস বা SIGS এর আবেদন চলমান রয়েছে। এটি এমন শিশুদের জন্য একটি বিশেষ অভিবাসন সুবিধা যারা বাবা মায়ের নির্যাতন, অবহেলা বা পরিত্যাগের শিকার এবং যুক্তরাষ্ট্রে আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে। আইনজীবীদের দাবি ছিল SIGS এর আবেদন চলমান থাকায় এসব শিশুকে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া উচিত। কিন্তু বিচারক শন আব্রাহাম 6 শিশুকেই দেশ ছাড়ার আদেশ দেন। বিচারকের যুক্তি, বৈধ ভিসা পাওয়ার জন্য যে সময় অপেক্ষা করতে হতে পারে তা দীর্ঘ হওয়ায় তাদের যুক্তরাষ্ট্রে থাকার ভিত্তি যথেষ্ট নয়। আদালতে উপস্থিত ছিলেন সিনেটর ডিক ডারবিন। তিনি বলেন, প্রশাসন যখন গুরুতর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তখন এমন শিশুদেরও ডিপোর্টেশনের মুখোমুখি হতে দেখা উদ্বেগজনক। এদিকে শুনানির গতি নিয়েও প্রশ্ন উঠেছে। আগে যেখানে পরবর্তী শুনানির জন্য কয়েক মাস সময় পাওয়া যেত, এখন কিছু শিশুর পরবর্তী শুনানি মাত্র 2 সপ্তাহ পর 9 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে SIGS এর মতো বিশেষ অভিবাসন সুবিধার আবেদন চলমান থাকা সত্ত্বেও এসব শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাদের ডিপোর্টেশন আদেশ শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রে দানের নামে নতুন ধরনের প্রতারণা নিয়ে বাড়ছে উদ্বেগ। মাত্র কয়েক ডলার সাহায্য করতে গিয়ে কেউ কেউ হারাচ্ছেন হাজার হাজার ডলার। ট্যাপ টু পে এর সুবিধাকে কাজে লাগিয়ে মানুষের অসতর্কতার সুযোগ নিচ্ছে প্রতারকরা। কিভাবে কাজ করছে এই প্রতারণার ফাঁদ, আর নিজের অর্থ নিরাপদ রাখতে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, জানুন রিপোর্টে। মোবাইলে মাত্র এক ট্যাপ, আর সেই এক মুহূর্তের অসতর্কতাতেই খোয়া যেতে পারে হাজার হাজার ডলার। যুক্তরাষ্ট্রের দানের নামে এমন এক নতুন প্রতারণার ফাঁদ নিয়ে সতর্ক করছেন আইন শৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার কর্মকর্তারা। ব্যস্ত শপিং এলাকা, দোকানের বাইরে কিংবা কোনো পাবলিক ইভেন্টে মানুষকে টার্গেট করছে প্রতারকরা। তারা নিজেদের স্কুল, যুব সংগঠন কিংবা কোনো দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে 5 বা 20 ডলার অনুদান চায়। এরপর ট্যাপ টু পে, স্কয়ার বা ক্যাশ অ্যাপের মাধ্যমে অর্থ দিতে পারে। কিন্তু বিপদটা ঘটে পেমেন্টের সময়। প্রতারকরা আপনার সম্মতির অঙ্কের বদলে পেমেন্ট স্ক্রিনে অনেক বড় অঙ্ক বসিয়ে দিতে পারে। ফলে 20 ডলার দান করতে গিয়ে কেউ কেউ হাজার হাজার ডলারের চার্জ অনুমোদন করে ফেলছেন। ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এমন অভিযোগ এসেছে, যেখানে একজন 15 ডলার দান করতে গিয়ে 4800 ডলারের চার্জ দেখতে পান। আরেকজন 20 ডলার দিতে গিয়ে প্রায় 5000 ডলার হারান। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্যাপ টু পে প্রযুক্তি নিজে অনিরাপদ নয়। মূল ঝুঁকি হল ব্যবহারকারী স্ক্রিনে দেখানো অঙ্ক না দেখে লেনদেন অনুমোদন করে ফেলছেন।
তাই অপরিচিত কারো কাছ থেকে দান চাওয়া হলে আগে প্রতিষ্ঠানের পরিচয় যাচাই করুন। পেমেন্টের আগে স্ক্রিনে টাকার অঙ্ক ভালোভাবে দেখুন। কোন অবস্থাতেই নিজের আনলক করা ফোন অপরিচিত ব্যক্তির হাতে দেবেন না। আর প্রতারণার শিকার হলে দ্রুত ব্যাংক বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। লেনদেনের প্রমাণ সংরক্ষণ করুন এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল ট্রেড কমিশনে অভিযোগ জানান। মাত্র 5 দিনের অভিযানে ফ্লোরিডায় উদ্ধার 163 নিখোঁজ শিশু। 2 মাস বয়সী শিশু থেকে 17 বছর বয়সী কিশোর ছিল উদ্ধার হওয়া শিশুদের তালিকায়। কর্তৃপক্ষের দাবি, অনেকেই নির্যাতন, অবহেলা আর পাচারের ঝুঁকিতে ছিল। কিভাবে এত শিশুর অবস্থান শনাক্ত হলো আর অভিযানে আর কি কি ঘটেছে, বিস্তারিত থাকছে রিপোর্টে। একসঙ্গে 163 শিশু নিখোঁজ, কেউ নির্যাতনের শিকার, কেউ পাচারকারীদের হাতে, আবার কেউ হারিয়ে গিয়েছিল ভয়ঙ্কর অপরাধ চক্রের মধ্যে। অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নজিরবিহীন এক অভিযানে এসব শিশুকে খুঁজে বের করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র 5 দিনের এই বিশেষ অভিযানে 163 শিশুকে উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডার কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের ইতিহাসে নিখোঁজ শিশু উদ্ধারে এটি সবচেয়ে বড় অভিযানগুলোর একটি। উদ্ধার হওয়া শিশুদের বয়স মাত্র 2 মাস থেকে 17 বছর। শুধু ফ্লোরিডা নয়, যুক্তরাষ্ট্রের আরও 7টি অঙ্গরাজ্য ও অঞ্চল এবং ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, জ্যামাইকা ও ঘানা সহ মোট 12টি দেশ থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া অনেক শিশু নির্যাতন, অবহেলা, শোষণ ও মানব পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল। কেউ আত্মীয়ের কারণে নিখোঁজ হয়েছিল, কেউ হেফাজত সংক্রান্ত বিরোধে আটকা পড়েছিল, আবার কেউ বাড়ি থেকে পালিয়ে গিয়ে মাদক কিংবা পাচার চক্রের শিকার হয়েছিল। এই অভিযানে ফ্লোরিডার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান কেন্দ্র স্থাপন করা হয়। গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুদের অবস্থান শনাক্ত করা হয়। শুধু শিশু উদ্ধার নয়, অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন এবং হেফাজত সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। সামনে আরও গ্রেফতার হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারের পর শিশুদের নিরাপদ পরিবেশে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফ্লোরিডার কর্মকর্তাদের বার্তা একটাই, শিশুদের নিয়ে অপরাধ করলে অপরাধীদের খুঁজে বের করা হবে, আর কোনো শিশুকেই অপরাধীদের হাতে ছেড়ে দেওয়া হবে না। বিয়ের আসর, চারদিকে আনন্দ আর নাচ গান, কিন্তু হঠাৎ সে আনন্দের অনুষ্ঠানে পরিণত হলো ভয়াবহ আতঙ্কে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানে 2 পরিবারের পুরনো বিরোধকে কেন্দ্র করে শুরু হয় তুমুল সংঘর্ষ। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ওহাইওর ওয়েস্টলেক শহরের লা সেন্টার ব্যাঙ্কুয়েট ফ্যাসিলিটিতে। পুলিশ জানায়, 4 ভাই অনুষ্ঠানে এসে এক অতিথির উপরে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে 46 বছর বয়সী রায়েদ মাহমুদ সুলাইমান টেবিল থেকে একটি বাটার নাইফ অর্থাৎ খাবারের সময় মাখন লাগানো ছোট ছুরি তুলে অতিথিদের দিকে এগিয়ে যান বলে অভিযোগ। ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সবাই। অনেক অতিথি দৌড়ে হল থেকে বেরিয়ে পার্কিং এলাকায় চলে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত 40 জন আতঙ্কিত মানুষের সঙ্গে কথা বলে। ঘটনায় সুলাইমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা, আতঙ্ক সৃষ্টি আর প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও 2 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বলছেন, 2 পরিবারের দীর্ঘদিনের বিরোধই এই সংঘর্ষের মূল কারণ হতে পারে। এ ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।